আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে আপনাদের মাঝে এমন কিছু তথ্য তুলে ধরবো, রীতিমতো অবাক হয়ে যাবেন। এবার আয়নাঘরের মাস্টার মাইন্ডকে, এই জিয়া আল হাসানকে এবার 8 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। তবে রিমান্ডের মধ্যে অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে। আয়নাঘর আমার সৃষ্টি না, নিজেই 8 দিন ছিলাম এই আয়নাঘরে। আদালতকে জিয়া আল হাসান এমনটাই তথ্য দিচ্ছেন। আরও কি কি বিষয় তুলে ধরলেন, তার যে অপকর্ম এবং সেই সাথে শেখ হাসিনাকে দেশ ত্যাগের বিষয়ে তার ভূমিকা কি ছিল, এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানতে পারবেন এবার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে পাট বস্ত্র মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়েছেন। তবে তাকে সরানোর পর তিনি এবার কি তথ্য সাংবাদিকদের মাঝে দিলেন বা দেশবাসীকে দিলেন। সরানো হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, সে বিষয়টি নিয়ে কি বললেন এই সাখাওয়াত, তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি আয়নাঘরের মাস্টার মাইন্ড এই জিয়া আল হাসানের বিশেষ অপকর্ম। উঠে এসেছে নানা ধরনের তথ্য। অবশেষে জিয়া আল হাসানকে আটকের পর 8 দিনের রিমান্ড মঞ্জুরও করেছে আদালত। এবার বিশেষ এক তথ্য উঠে এসেছে। আয়নাঘর আমার সৃষ্টি না, নিজেই ছিলাম 8 দিনে। হঠাৎ করে আদালতে কেন এই জিয়া আল হাসান এমন তথ্য দিলেন? সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া এই সাবেক মেজর জেনারেল জিয়া আল হাসান আদালতে বলেছেন, গত 7 আগস্ট রাতে আমাকে বাসা থেকে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে পর্যন্ত 8 দিন আয়নাঘরে বন্দি রাখা হয়। জিয়া আল হাসান বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয়। আমি অসুস্থ, হার্ট অ্যাটাক সহ নানা ধরনের সমস্যা রয়েছে আমার। আরও নানা ধরনের বিষয় তুলে ধরেন। সেই সাথে বলেন, পেগাসাস বলে কিছু নাই, মোবাইল ট্র্যাকিং করিনি। আরও সেই সাথে তিনি বলেন, আদালতে তার কথা বলা নিয়ে বিরোধ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেন তিনি গণহত্যার আসামি, তার কথা বলার অধিকার নেই। এর তীব্র বিরোধিতা করেন জিয়া আল হাসানের বোন অ্যাডভোকেট নাজনী নাহার। এরই মাঝে জিয়া আল হাসান বলেন, র্যাবের থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি। এরপরেও আদালত তার 8 দিনের রিমান্ডের আদেশ দেন। এছাড়াও তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন, আন্দোলন চলাকালে যে সংস্থায় তিনি কাজ করেছেন সেটার কোনো অস্ত্রও নেই, সুতরাং গুলি চালাতে বললে প্রশ্নই ওঠে না, বা সেই রকম কমান্ডও তিনি দেননি। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে জিয়া আল হাসান বলেন, নিউ মার্কেট থানার যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন সেই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় তিনি ওই সময়ও জানেননি বলে আদালতে বলেন এই জিয়া আল হাসান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্ত খণ্ডন করে বলেন, গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়ার নাম শুরু থেকে আসছে। মোবাইল আরে পেতে বিরোধী মতের সবাইকে তিনি ধরাশায়ী করেছেন। এবার র্যাবে থাকাকালীন তিনি নিজ হাতে গুম, খুন ও ক্রসফায়ারও করেছেন বলেও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে মানুষের যে প্রাইভেসি নষ্ট করা মোবাইলে যে পেগাসাস, সেটিও তিনি অস্বীকার করেন। সেই সাথে আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল হোতা এই জিয়াউর বিষয়ে ব্যাপক তথ্য উঠে এসেছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জিয়া আল হাসান গ্রেপ্তার করা হয়েছে, সেটা সকলে জানেন। তিনি টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থার বিষয়ে অব্যাহতিপ্রাপ্ত। তিনি গ্রেপ্তার হওয়ার পরও অনেক বিষয় উঠে এসেছে। প্রায় 15 বছর ধরে আলোচিত সমালোচিত জিয়া আল হাসান 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ড ও প্যারাপেট ছিলেন। এছাড়াও দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চাকরি করেছেন। 2009 সালের 5 মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবেও র্যাবে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জিয়া আল হাসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরেই। সেটি শুরু হয়েছিল 1/11 পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। ওই সময় আওয়ামী লীগ বিরোধী ঘটনা রাজনৈতিক দল, ব্যক্তি, সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তির গুমের শিকার হন। তখন দেশের গণমাধ্যমগুলো প্রায় বিভিন্ন ব্যক্তির গুম হয়েছে বলেও খবর ছাপা হয়। ভুক্তভোগীরা পরিবারের থানা থেকে শুরু করে ডিবি, র্যাব কার্যালয়ে ধর্ণা দিয়েও নিখোঁজ ব্যক্তিদের বা স্বজনদের খোঁজ পেত না। অভিযোগ রয়েছে এসবের নেপথ্যে ছিল এই জিয়া আল হাসান। সূত্র বলছে, 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশে যে কয়েকটি গুমের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে এই জিয়া আল হাসানের সম্পৃক্ততা রয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সহ আরও নানা ধরনের, কাউসার আহমেদ, ইফতেখার আহমেদ সহ অনেকেই কিন্তু এই গুমের শিকার হয়েছেন। তাদের হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বছরের পর বছর ধরে এত অভিযোগের পরে বহাল তবিয়তে ছিলেন এই জিয়া আল হাসান। আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়াতে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহসও পেত না। আওয়ামী লীগ সরকার যেমন তার কাছ থেকে সুবিধা নিয়েছে, ঠিক তেমনি তিনিও দাপটের সঙ্গে চাকরি করেছেন।
তিনি এতটাই সরকারের আস্থাভাজন ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকারের পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে শিক্ষার্থীদের আন্দোলনের রেখে ঘরে ফেরার কথাও বলেছেন। এরকম অনেক পোস্ট তিনি দিয়েছেন, যদিও সরকার পতনের পর সেগুলো তিনি ডিলিট করে দেন। আয়নাঘরের জনক তিনি, এমনটাও বিষয়ে উঠে এসেছে। কথিত আয়নাঘর তৈরি ভিন্ন মতামতদের তুলে নিয়ে বিভিন্ন বছরের পর বছর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এই জিয়াউল হাসানের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার নিয়ে যতই বা যাচাই নীতিপাত্র আসো না কেন, সমালোচনা ও সরকারের জন্য সেসব ব্যক্তির মন্তব্য এবং কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল। তাদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দি রাখা হতো, অমানবিক নির্যাতন করা হতো। বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয়। সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন। এদিকে হঠাৎ করে কিন্তু এবার সরানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে, তার পরিবর্তে এবার দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তবে তিনি যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, রক্তের দাগ শুকাতে না শুকাতেই দেশে আওয়ামী লীগকে তাদের পুনর্গঠনের বিষয়টি বলেছিলেন, সে সাথে আরও নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। সে কারণে তাকে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই স্বরাষ্ট্র থেকে সরানোর পর কি বললেন এই সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাখাওয়াত হোসেন ভয়েস অফ আমেরিকা বলেছেন, এতে মন খারাপের কিছু নেই। শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে এই সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার যন্ত্র করার সাধ্য ছিল করে আসছি। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে এসেছেন শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টা এই জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন বিষয়টি জানানো হয়। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং আরও 13 উপদেষ্টা শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এই সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত 12ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গোলাগোল না পাকিয়ে বা গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন এই সাখাওয়াত হোসেন। এটা অনেক বড় পার্টি, তারপরেও অনেক তথ্য দেন। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। 52-69 আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না, এটা জাতীয় সম্পদ, আপনারা আসুন। আরেক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলগুলোকে গুছিয়ে নিন, নির্বাচনে হলে অংশ নিন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষ রক্ত ঝরবে। সেই সঙ্গেও ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেছেন, আপনি ভালো থাকেন, আবার আসবেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গণ্ডগোল পাকাবেন না, এতে লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে ওটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই। এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসান আব্দুল পরে আজকের উপদেষ্টার কেউ কেউ খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি দিতে চাই, ছাত্র জনের অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। এ সকল বিষয় তুলে ধরেন তিনি। এই হাসনাত আবলুতা বলেছিলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্রদের, যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক ওইভাবে গদি থেকে নামিতেও দ্বিধাবোধ করব না।